আমাদের রবীন্দ্রনাথের ১৫৫তম জন্মদিন এই বছর, এই ২০১৬-তে। রবীন্দ্রনাথের বিজ্ঞান ও পরিবেশ ভাবনা নিয়ে আজ কিছু আলোচনা হোক কাকু। রবীন্দ্রনাথের একটা ছবি আমাদের মনে গেঁথে আছে। তিনি কবি, গল্পকার, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রশিল্পী, সঙ্গীত রচয়িতা। মোট কথা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির এক বিশ্বমানের সৃজনশীল প্রতিভা। আমাদের আজকের আলোচনাটা এই চেনা ছবিটার বাইরে বেরোবে। সেটাই ভালো হবে কাকু। অন্য সেই ছবিটা কি? সেটা বিজ্ঞান ও পরিবেশের রবীন্দ্রনাথ। কবির এই ছবিটা খুবই কম সংখ্যক রবীন্দ্রপ্রেমিকরা দেখতে, জানতে ও বুঝতে চান। আমারও তো তাই মনে হয়। বহুমুখী বিশ্বপ্রতিভার এই মনীষীকে নাচ, গান, কবিতা, নাটকের ঘেরাটোপে আটকে রেখেছি আমরা। এমনটা কেন হবে? কেন তোর প্রতিভা ও সৃজনশীলতার সব দিক নিয়ে চর্চা ও অনুশীলন করা হবে না? হ্যাঁ, তোমার কাছেই তো কথাটা শুনেছি কাকু। রবীন্দ্রনাথ বলেছেন, আমি জীবনে যত সাহিত্যের বই পড়েছি, বিজ্ঞানের বই পড়েছি তার থেকে ঢের বেশি। ঠিক তাই। জানকী গার্গী মৃত্যুর মাত্র 4 বছর আগে ৭৬ বছর বয়সে রবীন্দ্রনাথ অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান নিয়ে বই লিখলেন, বিশ্ব পরিচয়। তাই? এই কথাটা তো আমি জানতাম না। অথচ দেখো, প্রতি বছর আমি বাচিক শিল্পী হিসেবে রবীন্দ্র জয়ন্তীতে থাকি, মাঝে মধ্যে নাটকও করি। এমনই আমাদের রবীন্দ্র চর্চা। মানুষটাকে পুরোপুরি জানতেও চাই না, তাঁর প্রতিভার সব দিক সামনে আনতে চাই না আমরা। এটা বাৎসরিক রবীন্দ্র পুজো ছাড়া আর কি বলো তো? এই সেদিন তোমার একটা রবীন্দ্রনাথকে নিয়ে ছবির বই দেখছিলাম। বেশ একটা কঠিন কাজ করলে তুমি। আমি একা নই, চিত্রশিল্পী শম্ভু ভট্টাচার্য এ ব্যাপারে যে সহায়তা দিয়েছেন তা আমি চিরকাল মনে রাখব। উনি ছবি এঁকে দিয়ে আমার ভাবনাটাকে বাস্তব করে তুলেছেন। সেই বইটার কথা ও ছবি নিয়েই আমাদের আজকের রবীন্দ্র আলোচনা। আচ্ছা কাকু, আমাদের আলোচনাটা প্রাণবন্ত করে তুলতে রবীন্দ্রসঙ্গীতের একটা মিষ্টি আবহ থাকলে ভালো হয় না? সেটা থাকবে। সেটা শুরু হলেই আমাদের কথাও শুরু হবে। শুরু করছি রবীন্দ্রনাথের 6-7 বছরের বয়স থেকে। ওই যে আমাদের শিশু রবি, খড়ির গণ্ডিতে বন্দি ছিল তার শৈশব। ওইটুকু জানালা দিয়ে পুকুর পাড়ের বটগাছ আর এক চিলতে নীল আকাশ দেখতেন শিশু রবি। আমি পড়ছি। বটগাছটা দেখে দেখে তার মনে প্রথম কবিতাটা এলো। নিশিদিন দাঁড়িয়ে আছো মাথায় লয়ে জট, ছোট ছেলেটি মনে পড়ে কি ওগো প্রাচীন বট। শিশু বয়সের কৌতূহল শিশু রবিকে পরিবেশ ও বিজ্ঞান ভাবনার দিকে টেনে নেয়। বিচি বা বীজ থেকে গাছ হয় কিভাবে, এই প্রশ্ন শিশু মনে কিভাবে এলো? তুমি সেই রবীন্দ্রনাথের কথাটাই তো জানিয়ে দাও। বেশ মনে পড়ে। দক্ষিণের বারান্দার এক কোণে আতার বিচি পুঁতিয়া রোজ জল দিতাম। সেই বিচি হইতে যে গাছ হইতেও পারে এ কথা মনে করিয়া ভারী বিস্ময় এবং ঔৎসুক্য জন্মিত। কথাটা জানো তো গার্গী, প্রকৃতি প্রকৃত শিক্ষক। প্রকৃতি সারা জীবনের খোলা বই। প্রকৃতির পাঠশালায় শুরু হওয়া উচিত সব শিশুর প্রাথমিক পাঠ। রবীন্দ্রনাথের সেই প্রকৃতি পাঠের চেষ্টা। গুণদাদার বাগানের ক্রীড়াশৈল হইতে পাথর চুরি করিয়া আনিয়া আমাদের ঘরের এক কোণে আমরা নকল পাহাড় তৈরি করিতে প্রবৃত্ত হইয়াছিলাম। কিশোর রবি শান্তিনিকেতনের খোয়াই নদীতে নেমে পাথর চর্চা করতেন। আঁচলে নানা প্রকার পাথর এনে পিতার কাছে এলেন রবীন্দ্রনাথ। পিতা জানতে চাইলেন, কি চমৎকার, এ সমস্ত পাথর তুমি কোথায় পাইলে? রবি বলিলেন, এমন আরও কত আছে
কত হাজার হাজার আমি রোজ আনিয়ে দিতে পারি। এভাবেই ভূবিজ্ঞান চর্চা শুরু হয় রবীন্দ্রনাথের। অন্যভাবেও দেখুন শ্রোতৃমণ্ডলী, একটার পর একটা বাঁশ ঠুকে পুঁতে দিয়ে পৃথিবীর তলটা দেখতে চেয়েছিলেন শিশু রবি। স্কুলের বাইরে বাড়িতে সেই বালক বয়সে রবীন্দ্রনাথকেও পড়তে হয়েছিল বাস্তুবিচার, প্রাণী বৃত্তান্ত প্রভৃতি। তিনি বলেছেন, স্কুলে আমাদের যাহা পাঠ্য ছিল, বাড়িতে তাহার চেয়ে অনেক বেশি পড়িতে হইত। পরিবেশ পাঠ আর প্রকৃতি পাঠের পথেই রবীন্দ্রনাথের বিজ্ঞানের পাঠ শুরু হয়েছে। সেটা রবীন্দ্রনাথ কিভাবে জানিয়েছেন একটু বলো তো গার্গী। জাল দিবার সময় তাপ সংযোগে পাত্রের নিচের জল পাতলা হইয়া উপরে উঠে, উপরের ভারী জল নিচে নামিতে থাকে। এটা দেখে দারুণ আনন্দে বিজ্ঞান শিখেছে শিশু রবি। রবীন্দ্রনাথের বাড়িটাই ছিল শিশু কিশোরের, বিশেষ করে রবীন্দ্রনাথের নানা বিদ্যার আয়োজনে পরিপূর্ণ। সে আয়োজনে চিকিৎসাবিদ্যার প্রাথমিক পাঠও অন্তর্ভুক্ত ছিল। রবীন্দ্রনাথ এ নিয়ে বলেন, ক্যাম্বেল মেডিকেল স্কুলের একটি ছাত্রের কাছে কোনো এক সময়ে অস্থিবিদ্যা শিখিতে আরম্ভ করিলাম। নদীর প্রতি রবীন্দ্রনাথের প্রবল আশৈশব আকর্ষণ ছিল। নদীর উপর তিনি দীর্ঘ কবিতাও লিখেছেন। নদীবিজ্ঞানের প্রাথমিক পাঠ তিনি যেভাবে নিলেন একটু জানাও। চাকরদের ঘরটির সামনে সেই পেয়ারা বাগানের অন্তরাল দিয়া গঙ্গার ধারার দিকে চাহিয়া আমার দিন কাটিত। হাতে কলমে বিজ্ঞান শেখার জন্য রবির চেষ্টা সম্পর্কে একটু জানাও তো গার্গী। আমের আঁটিতে মনসা সিজের আঠা লাগালে 1 ঘন্টার মধ্যে আঁটি থেকে গাছ হবে। রবিকে এটা বলেছিলেন ভাগিনেয় সত্যপ্রসাদ। রবি সেটাই পরীক্ষা করে দেখছেন। মাত্র 12 বছর বয়সে রবীন্দ্রনাথ লিখলেন একটি বিজ্ঞান প্রবন্ধ, শিরোনাম গ্রহগণ জীবের আবাসভূমি। তার কথা, সহজবোধ্য জ্যোতির্বিজ্ঞানের বই যেখানে যত পেয়েছি পড়তে ছাড়িনি। আর এই জ্যোতির্বিজ্ঞানের পাঠ তিনি নিয়েছেন তার পিতার কাছেই। তাই তো তিনি বললেন, সন্ধ্যা হইয়া আসিলে পর্বতের স্বচ্ছ আকাশে তারাগুলি আশ্চর্য সুস্পষ্ট হইয়া উঠিত এবং পিতা আমাকে গ্রহ তারকা চিনাইয়া দিয়া জ্যোতিষ্ক সম্বন্ধে আলোচনা করিতেন। রবীন্দ্রনাথ বলেছেন, আমি মানুষ, এই জন্যই আমি ধুলা, মাটি, জল, গাছপালা, পশুপক্ষী সমস্তই, গাছ সহ উদ্ভিদ বিজ্ঞানে প্রাথমিক আকর্ষণ কেন তার, গাছ তাকে কী ডাক শোনায়। সে ডাক নিয়ে সেই তিনিই বলেছেন, আমার ঘরের আশেপাশের যেসব বোবা বন্ধুরা আলোর প্রেমে মত্ত হয়ে আকাশের দিকে হাত বাড়িয়ে আছে, তাদের ডাক আমার মনের মধ্যে পৌঁছিল। এই যে আমরা এখন যে ছবিটা দেখছি, এটা ডারউইনের সাথে রবীন্দ্রনাথের ছবি। ডারউইনের মতবাদের কথা, পৃথিবীর প্রথম প্রাণ অ্যামিবা, এই এককোষী অ্যামিবা থেকে পৃথিবীর বাকি সব প্রাণের সৃষ্টি, এই নিয়ে পরে বহু কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ। মানুষের ধর্ম বইতে তিনি বললেন, যাকে আমরা জড় বলি সেই অব্যক্ত প্রাণ বহু কোটি বৎসর ধরে সুপ্ত ছিল, কিন্তু একটিমাত্র প্রাণকণা যেদিন এই পৃথিবীতে দেখা দিল, সেই দিনই জগতের অভিব্যক্তি তার একটি মহৎ অর্থে এসে পৌঁছল। পৃথিবীর বিবর্তনের সপক্ষে লেখা কবিতার অংশবিশেষ আমাদের একটু শোনাও তো গার্গী। সৃষ্টি স্থিতি প্রলয় কবিতায় কবি বলছেন, কত চন্দ্র, কত সূর্য, কত গ্রহ, কত তারা, কত বর্ণ, কত গীতময়, নিজ নিজ পরিসর লয়ে ভ্রমে সবে নিজ নিজ পথে, চক্রপথে ভ্রমে গ্রহ তারা, চক্রপথে রবি শশী ভ্রমে, শাসনের গদাচক্র লয়ে
চরাচর রাখিলা নিয়মে, পৃথিবীর সমুদ্র হৃদয় চক্রে হেরি উঠে উথলিয়া। আবার বাণী কবিতায় বলছেন, অস্তিত্বের গহন তত্ত্ব ছিল মুখ বাণীহীন, অবশেষে একদিন যুগান্তরের প্রদোষ আধারে শূন্য পাথরে মানবাত্মার প্রকাশ উঠিল ফুটি। জীববিজ্ঞানের বোধ নিয়েও কবিতার অবয়বে কথা বলেছেন রবীন্দ্রনাথ। তার কবিতাংশটা একটু শোনাও তো গার্গী। ও এসেছে কত লক্ষ পূর্বপুরুষের রক্তের প্রবাহ হবে, কত যুগের ক্ষুধাওর, কত তৃষ্ণা। পরমাণু তত্ত্বের মতো কঠিন বৈজ্ঞানিক আবিষ্কার নিয়েও রবীন্দ্রনাথ কত স্বচ্ছন্দে কবিতা লিখলেন। নৃত্যের বশে সুন্দর হল বিদ্রোহী পরমাণু, পদযুগ ঘিরে জ্যোতিমঞ্জিরে বাজিল চন্দ্রভানু। তব নৃত্যের প্রাণবেদনায় বিবশ বিশ্বে জাগে চেতনায়। গাছের প্রতি রবীন্দ্রনাথের ভালোবাসা সমুদ্রের গভীরতাকে ছাড়িয়ে গেছে। জীবন স্মৃতি এবং ছেলেবেলা বই দুটোতে তিনি বলেছেন, কি মাটি, কি জল, গাছপালা সমস্তই তখন কথা কহিত, মনকে কোনো মতেই উদাসীন থাকিতে দেয় নাই। ছবির কথাটুকু আমি বললাম, ওর বাকি কথাটুকু তুমি বলো গার্গী। পৃথিবীকে কেবল উপরতলাতেই দেখিতেছি, তাহার ভিতরের তলটা দেখিতে পারিতেছি না। ইহাতে কতদিন যে মনকে ধাক্কা দিয়েছে বলিতে পারি না। পৃথিবী বা ধরিত্রীটা সৃষ্টি হলো কিভাবে, তাই দিয়ে রবীন্দ্রনাথ তার কবিতায় যা বললেন সেটা একটু বলো গার্গী। হায় ধরিত্রী, তোমার আধার পাতাল দেশে অন্ধরি পুলুপ গিয়েছিল ছদ্মবেশে। সোনার পুঞ্জ যেথায় রাখো, আঁচল তলে যেথায় ঢাকো, কঠিন লৌহ মৃত্যুদূতের চরণ ধুলির পিণ্ড তারা খেলা জমায় জমালয়ের ডান্ডাগুলির। অন্তরে তোর গুপ্ত যে পাপ রাখলি চেপে, তার ঢাক আজ স্তরে স্তরে উঠল কেঁপে। রবীন্দ্রনাথ পরিবেশ নিয়ে ভাবতেন আদিমতম পৃথিবীর শুরু থেকে। বলেছেন তিনি, চারিদিকে অগ্নি উদ্গীরণ চলছিল, পৃথিবী ছিল ভূমিকম্পে বিচলিত। এমন সময় কোন সুযোগে বনলক্ষ্মী তার দূতিগুলোকে প্রেরণ করলেন পৃথিবীর এই অঙ্গনে। প্রকৃতি ও মানুষের সম্পর্ক গভীর ও নিবিড়, একের ছাড়া অন্যের চলে না। তাই তো রবীন্দ্রনাথ বললেন, মানুষ প্রকৃতি থেকে পৃথক নয়, প্রকৃতির ঊর্ধ্বেও নয়। মানুষের সাথে গাছপালা, লতাপাতা, ফুল ফল, পশু পাখির অতীব প্রয়োজনীয় সম্পর্কটা বুঝেছিলেন কবি কালিদাস। এটা তিনি দেখালেন তার অভিজ্ঞানম শকুন্তলম গ্রন্থে। সেই সূত্রে রবীন্দ্রনাথও এই নিয়ে কবিতায় বললেন, তোমাদের জল না করিয়া দান, যে আগে জল না করিত পান, পতি গৃহে সেই বালিকা যায়, তোমরা সকলে দেহ বিদায়। বাস্তুতন্ত্র বা ইকোলজি তো এখন একটা বহুল পরিচিত, বহুল ব্যবহৃত শব্দ। শব্দটার আসল মানেটা কি? এটাই তো আমাদের বোঝাতে চাইলেন রবীন্দ্রনাথ। বললেন, হই যদি মাটি, হই যদি জল, জীব সাথে আসি যদি ধরাতল, কিছুতেই নেই ভাবনা। প্রকৃতির সাথে এভাবেই মিলতে হবে মানুষকে। যেমন বলেন রবীন্দ্রনাথ, আমি মানুষ, এই জন্যই আমি ধুলা, মাটি, জল, গাছপালা, পশুপক্ষী সমস্তই। প্রকৃতি আর পৃথিবীটা শুধু মানুষের জন্য নয়, পৃথিবীটা পশু পাখিদেরও। রবীন্দ্রনাথও বলেছেন, ওরাও মানব জীবনের অঙ্গস্বরূপ, ওরাও প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। এই তিনটি জীব, এরা হারিয়ে গেছে চিরতরে। 2006 সালে রাষ্ট্রসংঘ
বিশ্ব পরিবেশ বাঁচাতে একটা বার্তা রেখেছে। বার্তাটার কথা মরু এবং মরু বিস্তার, শুকনো অঞ্চল যেন মরুভূমিতে পরিণত না হয়। সেই বার্তাটার কথা সেই কবে রবীন্দ্রনাথ বলে গেছেন। বলেছেন, মরু বিজয়ের কেতন উড়াও শূন্যে, হে প্রবল প্রাণ। তিনি তখন আরও বলেছেন, মানুষ নির্মমভাবে বনকে নির্মূল করেছে। সেই বিপদ থেকে রক্ষা পেতে হলে আবার আমাদের আহ্বান করতে হবে সেই বড়দাত্রী বনলক্ষ্মীকে। গোটা বিশ্ব থেকে হারিয়ে যাচ্ছে কত শত পশু পাখি। ডোডো পাখি তো এই পৃথিবীতে এখন একটাও নেই। সেই কবে রবীন্দ্রনাথের সাবধানবাণী। এই কর্মনাগরদোলার ঘূর্ণি নেশা যখন একটা জাতিকে পাইয়া বসে, যখন দুর্গম হিমালয় শিখরে যে লোমশ ছাগ এতকাল নিরুদ্বেগে জীবনযাপন করিয়া আসিতেছে, তাহারা অকস্মাৎ গুলিতে প্রাণত্যাগ করিতে থাকে। উত্তরাখণ্ড, নেপাল প্রভৃতি অঞ্চলের প্রবল বন্যা আর ভূমিকম্প জনজীবন তছনছ করে দিয়েছে। কিন্তু কেন? কারণটা বলে গিয়েছিলেন রবীন্দ্রনাথ। তিনি বলেছেন, প্রকৃতিকে অতিক্রমণ কিছু দূর পর্যন্ত সয়, তারপরে আসে বিনাশের পালা। প্রকৃতির খাতায় উত্তরোত্তর তার হিসাব জমা হচ্ছে। প্রকৃতির আইন অনুসারে উপেক্ষিত ক্রমে আপনার প্রতিশোধ নেবেই। কোথা থেকে পেলাম আমরা সঙ্গীত ও সুর? কবির কথায়, প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ, মৃত্তিকার হেবীর সন্তান। বৃক্ষই বাণীর উৎস, সঙ্গীত ও সুরের উদ্গাতা। এখন যে বিপদ আসন্ন, তা থেকে রক্ষা মিলবে কিভাবে? সেই অরণ্য নষ্ট হওয়ায় এখন বিপদ আসন্ন। সেই বিপদ থেকে রক্ষা পেতে হলে আবার আমাদের আহ্বান করতে হবে সেই বড়দাত্রী বনলক্ষ্মীকে। আবার তিনি রক্ষা করুন এই ভূমিকে।